এই মুহূর্তে হাজার বস্তিতে আপনাদের নিয়ে যাব। বাগবাজারে কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে যে বস্তি, সেখানে এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা আগুন লাগার সঠিক কারণ খুঁজতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমাদের প্রতিনিধি ইরনও রয়েছে ঘটনাস্থলে। ইরন রায় বর্মন আরো আপডেট দিতে পারবে। ইরন, কি দেখছো? দেখো, মিনিট কয়েক আগেই কিন্তু ফরেনসিকের যে দল, সেই দল এসে পৌঁছেছে এবং তারা এই মুহূর্তে ঘটনাস্থলের ভেতরে যেখানে অগ্নিকাণ্ড ঘটে সেই জায়গায় পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে তারা কথা বলে জানার চেষ্টা করছে যে কোন জায়গা থেকে ঠিক পুলিশ প্রাথমিক তদন্তে কি পেয়েছে সেই বিষয়ে কথাবার্তা পরে কিন্তু তারা ঘটনাস্থলে থেকে নমুনা সংগ্রহ করা শুরু করেছে আস্তে আস্তে। কি কারণে এই বিধ্বংসী আগুন লাগলো সেই উৎস খুঁজে বের করার জন্যই তাদের ফরেনসিক দলের আগমন এবং তারা ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলের ভেতর থেকে বিভিন্ন নমুনা সেই নমুনাগুলো সংগ্রহ করছে এবং পুলিশ যেগুলো গতকাল থেকে আজকে সকাল থেকে যেগুলো কালেক্ট করেছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা হচ্ছে এবং পুলিশের সঙ্গে কিন্তু কথা বলেই ফরেনসিক দল তারা কিন্তু তাদের এই মুহূর্তে যে কাজ তারা কিন্তু ভেতরে বাগবাজারে সেই কাজ শুরু করেছে। ইরন, ধন্যবাদ। দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই হাজার বস্তি পুড়ে যাওয়ার ঘটনাকে বলেছেন আসলে এটা চক্রান্ত করে অগ্নিকাণ্ডের ঘটনা। যেটা হয়েছে খুবই দুঃখজনক, খুব বড় অগ্নিকাণ্ড হয়েছে, বহু মানুষের সর্বনাশ হচ্ছে, বোধহয় কেউ মারাও গেছেন। এরকম পুলিশ তরফ থেকে লাঠিভাটি চালানো হয়েছে, এমপির বিরুদ্ধে স্লোগান টোগান দেওয়া হয়েছে, এসব হয়েছে। তো সরকারের দেখা উচিত যে অসহায় মানুষগুলো যাতে সেবা পান। এই ধরনের এর আগে কলকাতাতে বহু বস্তিতে বা বাজারে আগুন লাগানো হয়েছে নতুন করে সেই জায়গায় আর নির্মাণ করার জন্য। এই চক্রান্ত যদি হয়েই থাকে তার সাথে ইনকোয়ারি হওয়া উচিত। উত্তর দিয়েছেন ফেরহাদ হাকিম, বলেছেন নোংরা রাজনীতি করছে বিজেপি। যে কোনো আগুনই ফরেনসিক পরীক্ষাও হয় আর তদন্তও হয়, এটারও তদন্ত হবে। কিন্তু আর দমকল কেন কলকাতার 27টা যখন দুটো দমকল পৌঁছেছে একটা স্টেশন থেকে, তো আস্তে আস্তে একটু সময় লেগে যেত। তার মানে এমন নয় যে দমকল অনেকক্ষণ বাদে পৌঁছে। রাজনীতি হচ্ছে নিশ্চয়ই, এরা এখন সব খুব নোংরা জায়গায় নেমেছে, সব নিয়ে রাজনীতি। কালকে ওখানে গিয়ে যারা পুড়ে গেছে তাদের উত্তপ্ত করার চেষ্টা করছে, আর তারপরে তো তোরা কিছু করতে হবে না, সেই তো আমাকে গিয়ে ঘর বানাতে হবে, তাদের রাখার ব্যবস্থা সব করতে হবে। এগুলো নোংরা রাজনীতি চলছে, ইলেকশন পর্যন্ত চলবে, তারপর ওরা আবার হাওয়া হয়ে যাবে। ফিরহাদ হাকিম বলছেন দিলীপ ঘোষ যা বলেছেন তার উত্তরে এটা নোংরা রাজনীতি, কিন্তু তৃণমূলেরই আর এক মন্ত্রী, তৃণমূল নেতা সাধন পাণ্ডে যা বলছেন সেটা কোথাও যেন দিলীপ বাবুর বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শুনুন। নিশ্চয়ই কেউ প্রমোটিং করতে চাইছে কিনা, কারো কোনো অভিসন্ধি আছে কিনা, এগুলো দেখার দরকার। আজকাল তো ল্যান্ড শার্ক ঘুরে বেড়াচ্ছে, ল্যান্ড শার্ক ঘুরে বেড়াচ্ছে শহরে বিভিন্ন জায়গায় প্রমোটিং করতে, লিগাল ইনলিগাল প্রমোটিং, খারাপ জিনিস। আমি মেয়রকে বলেছি একটু টাফ হল, টাফ বি টাফ, মানুষের কনফিডেন্স বাড়বে যদি টাফ। রাহুল সিনহা তিনিও বলেছেন এটা চক্রান্ত করেই আগুন লাগানো হয়েছে। যে কলকাতাতে কদিন বাদে বাদে একটা আগুন মেলা হয়, আগুন লাগিয়ে গরিব মানুষের সব পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তারপরে সেই গরিব মানুষদের ওই জায়গা থেকে স্থানান্তরিত করে সেখানে মাল্টি স্টোরের বিল্ডিং উঠে, বারবার আগুন লাগে, বারবার আগুন নিয়ে কথা হয়। এখানেও আমি মনে করি এই যে আগুন লেগেছে এখান থেকে কোনো অধিবাসী সরবে না। বিগত 7 বছর ধরে ওনার সঙ্গে কি করে এখন দেখা যাক। হ্যাঁ, এখন তো সব তো এই তো এদেরই উপরে নির্ভর করছে, এরা যা করবে তাই তো হবে, নাহলে হ্যাঁ সব কি করবো, সব তো পুড়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে বাগবাজারের অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের উদ্বোধন কার্যালয়। পত্রিকা কার্যালয়ের পূব দিকের দেওয়ালে যে ঘরগুলি রয়েছে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একতলাতে যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলে চোখ রাখলে দেখা যাচ্ছে পাঁচিলে কিন্তু বেশ অনেকটা ফাটল ধরেছে, এবং একটি ফাটল নয় একাধিক ফাটল দেখা যাচ্ছে এই পাঁচিলের দেওয়ালে। স্থানীয় বাসিন্দারা বলছেন পাশে ঝুপড়িতে যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সেই বিস্ফোরণের কারণেই কিন্তু পাঁচিলে এভাবে দাগ পড়েছে এবং এতটা ফাটল ধরেছে।
এবং পাঁচিলের যে পিলার রয়েছে সেই পিলারেও কিন্তু ফাটলের দাগ দেখা যাচ্ছে। বুধবার রাতে বাগবাজারের অগ্নিকাণ্ডের কয়েক পা দূরেই, ঘটনাস্থলের থেকে কয়েক পা দূরেই রয়েছে মায়ের বাড়ি। রামকৃষ্ণ মঠ মিশনের এই মায়ের বাড়ি কিন্তু আমরা দেখছি একেবারেই অক্ষত রয়েছে। মায়ের বাড়ি পুরো অক্ষত আছে। মায়ের বাড়ির কাছাকাছি কোথাও দুর্ঘটনা ঘটেনি, অগ্নিকাণ্ড হয়নি, কিন্তু উদ্বোধন যেটি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত, সেখানে আমাদের দোতলা এবং তিনতলা কিছু ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে যে সমস্ত মানুষ গৃহহারা হয়েছেন, আমরা যথাসাধ্য সেবা করবার চেষ্টা করব। আমরা মহারাজদের সঙ্গে কথা বলে যা জানলাম, ফুলকি এলো আগুনের, কোনোভাবেই মায়ের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, মায়ের বাড়ি অক্ষত রয়েছে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা। আরো একবার ফরেন্সিক দল যে পৌঁছেছে হাজার বস্তিতে, সেই ছবি আপনাদের সামনে আমরা আনবো। সেখানে ফরেন্সিক দলের প্রতিনিধিরা ঘুরে দেখছেন আগুন লাগার সঠিক কারণ। রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করছে এটা চক্রান্ত করে লাগানো একটা অগ্নিকাণ্ড, নোংরা রাজনীতি বলছেন ফিরহাদ হাকিম। আবার কোথাও একটা বিজেপি যা বলছে, সঙ্গতিপূর্ণ বক্তব্য যেন শোনা যাচ্ছে তৃণমূলের সাধন পাণ্ডের মুখে। এই তরজার মাঝেই ফরেন্সিক দল যারা সত্যি আগুন লাগার কারণ কি খুঁজতে ঘটনাস্থলে পৌঁছেছেন। ইরন রয়েছে ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধি ইরন। দেখো, এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু ফরেন্সিক দল বাগবাজারে যেখানে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড গতকাল রাত্রিবেলা হয়, সেখানে এসে পৌঁছেছেন তাদের দল। তারা এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে ভেতরে ঘুরে দেখছেন ঠিক কোথায় কি সমস্যা হতে পারে এবং সেই কারণে মূল কি কারণে আগুন লেগেছে সেই কারণ খতিয়ে দেখার জন্যই কিন্তু তারা ভেতরে রয়েছে এবং তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন। এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণ পুলিশ গতকাল রাত বা আজকে সকাল থেকে তারাও কিন্তু তারা ইনভেস্টিগেশন করেছেন। তো তাদের সঙ্গে কথা বলেই কিন্তু তারা নমুনা সংগ্রহ করছেন এবং স্থানীয় বাসিন্দা তাদের যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলে জানার চেষ্টা করছেন যে এই মুহূর্তে কিভাবে ঘটনাস্থলে অগ্নিকাণ্ড হয়েছে। এবং সেই ছবিটাই ধরা পড়ছে একটা ফরেন্সিকের দল, তারা এসেছেন বিভিন্ন বাড়ি, যে বাড়িগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ধ্বংসাবশেষ পড়েছে, তার ভেতরে গিয়েই কিন্তু তারা এই মুহূর্তে কাজ করছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে নমুনা সংগ্রহের কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু তারা কাজ করছেন এবং তাদের নমুনা সংগ্রহ এবং যা নোট ডাউন করা সেগুলো কিন্তু তারা করছেন। ইরন, ধন্যবাদ, তুমি নজর রাখো। বিস্ফোরক তথ্য আপনাদের সামনে আনবো। নারদ স্টিং নিয়ে বিস্ফোরক তথ্য। 2009 তেহলকায় যোগ দিয়েছিলেন কেডি সিং। 65% অংশীদারিত্ব ছিল তার, বাকি অংশীদারিত্ব ছিল তরুণ তেজপাল এবং তার স্ত্রীর নামে। একাধিক স্টিং এর দায়িত্ব, যে সময় কেডি সিং এই দায়িত্বে ছিলেন সেই সময় স্টিং অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যাথিউ স্যামুয়েলকে। তারপর কিভাবে এগোয় পুরো বিষয়টা, কিভাবে নারদা স্টিং অপারেশন হয়, আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত থেকে আমরা জানবো, সুকান্ত, আর কি কি তথ্য, কিভাবে এগিয়েছে তেহলকা থেকে নারদা, কিভাবে এগোলো এই জার্নি? দেখো, তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে কেডি সিং, যাকে অ্যালকেমিস্ট সংস্থার কর্ণধার এবং এই চিটফান্ড সংস্থা চালানোর অভিযোগে গতকালকে ইডি গ্রেফতার করেছে, এই কর্মকাণ্ডের আগেও তার কিন্তু একাধিক বিষয় তার নাম উঠেছে। তার মধ্যে সবথেকে চাঞ্চল্য তথ্য যে নারদ কাণ্ডে তার নাম উঠে আসা। নারদ কাণ্ডের তদন্ত বা যখন হাইকোর্ট সিবিআইকে দেয় সেই সময় সিবিআই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল। তার পাশাপাশি ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হয়। ম্যাথিউ স্যামুয়েল যেটা সিবিআইকে জানিয়েছিলেন সেই তথ্যই তোমাকে জানাবো, যেখানে বলা হয়েছে যে এই যে স্টিং অপারেশন সেটি করতে মোট 80 লক্ষ টাকা খরচা হয়েছিল। এই 80 লক্ষ টাকা 2014 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নগদে দেওয়া হয়েছিল ম্যাথিউ স্যামুয়েলকে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অ্যালকেমি সংস্থার পাশাপাশি তেহলকা ইন্ডিয়াতে এই কেডি সিং যোগদান করেছিল 2009 সালে। সেই সময় 65% তার শেয়ার ছিল, বাকি অংশটা ছিল সেই সময় যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তরুণ তেজপাল এবং তার স্ত্রীর হয়ে। পরবর্তীকালে তরুণ তেজপাল যখন যৌন নিগ্রহের মামলা তাকে গ্রেফতার করা হয়, এই পুরো পার্সেন্টেজটা পুরোপুরি 100% শেয়ার বা অংশীদারিত্ব চলে যায় কিন্তু এই কেডি সিং এর কাছে। কেডি সিং সেই সময় ম্যাথিউ স্যামুয়েলকে রিক্রুট করে 2012 সালের কিছু পরে। যেটা জানা যাচ্ছে যে সেই সময় ম্যাথিউকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বেশ কিছু রাজ্যের স্টিং অপারেশন করতে হবে এবং এর নেপথ্যে একটাই কারণ ছিল, যেখানে যেখানে অ্যালকেমিস্ট সংস্থা প্রভাব বিস্তার করতে পারেনি সেই সমস্ত জায়গায় পুলিশ প্রশাসন বা প্রশাসনের বিভিন্ন ভিআইপি বা ভিভিআইপিদের উপরে এই স্টিং অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ম্যাথিউর উপরে। চাঞ্চল্যকর তথ্য এরপরেই যেটা আসছে
যে 2014-তে যে স্টিং অপারেশনটি করা হয়েছিল সেই অপারেশনটাকে হেল্ড করা হয়েছিল মার্চ থেকে এপ্রিল বা ফেব্রুয়ারি এন্ড থেকে এই গোটা অপারেশনটি করা ছিল নারদ স্টিংয়ে যাদেরকে আমরা দেখি তাদের ওপরে। সেখান থেকে যেটা ম্যাথিউ যেটা সিবিআইকে জানিয়েছেন যে সেই সময় কলকাতাতে একেবারে 2014 জানুয়ারি কিছু আগে সে এবং তার টিম চলে আসে এখানে, এবং এখানে কাদের উপর তিনি স্টিং করবেন সেটাকে তিনি একটা পয়লা লিস্ট বানান। এবং তারপরে কলকাতাতে সেই সময় কিন্তু কেডি সিং এর আশা অনেকটাই বেড়ে গেছিল। এবং তোমাকে বলে রাখি যে কাদাপাড়ার একটি অভিজাত হোটেলের প্রেসিডেন্সিয়াল শুটে যখনই তিনি কলকাতাতে আসেন কেডি সিং ওখানে থাকতেন, এবং প্রত্যেকবারই এখনো পর্যন্ত 4 বার মিটিং করা হয়েছে এমনটা মনে করা হচ্ছে। এবং এই 4টি মিটিংয়ের মধ্যে প্রথম মিটিং যখন হয় সেটি 2014 সালে ফেব্রুয়ারির প্রথম দিকে। এই সময় কেডি সিংকে তার পরিকল্পনা গোটাটাই জানিয়েছিলেন ম্যাথিউ স্যামুয়েল, অর্থাৎ ম্যাথিউ স্যামুয়েল কাদের উপর স্টিং অপারেশন করবে সেই সময় তিনি পুরোটাই খোলসা করে জানিয়েছিলেন কেডি সিংকে। সুকান্ত, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি আরো স্পষ্ট করে দর্শকদের জানাতে চাইছি যে তুমি বলছো যে বাজেট বাড়ানো হলো 25 লক্ষ টাকা থেকে এই স্টিং এর বাজেট করা হলো 80 লক্ষ টাকা। কাদের করা হবে, মানে নারদ স্টিং এর আগে যাদের জন্য স্টিং অপারেশন করা হবে সেই তালিকাটা কেডি সিং কে দেখালেন ম্যাথিউ স্যামুয়েল। তার মানে অ্যাপ্রুভড, এই তালিকাটা অ্যাপ্রুভড বাই কেডি সিং, এই টাকাটা স্পন্সর করেছে কেডি সিং। দেখো কাদের উপরে স্টিং অপারেশন হবে এই সিলেকশন গোটাটা ছিল ম্যাথিউ স্যামুয়েলের উপরে। যে 4টি মিটিং এর কথা তোমাকে বলছি 2014 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম মিটিং হয়েছিল, সেই মিটিং হয়েছিল সেই কাদাপাড়ার অভিজাত হোটেলে। সেই সময় কেডি সিং জানতেন না যে ম্যাথিউ স্যামুয়েল কাদেরকে সিলেকশন করেছেন বা কাদের উপরে স্টিং অপারেশন করবেন। প্রথম মিটিং এ তিনি একটা রূপরেখা দেন যে কাদের উপরে এই স্টিং অপারেশন তিনি করতে চান। গোটা বিষয়টি তিনি জানেন, তিনি ম্যাথিউর কাছ থেকে জানতে চান যে মোট কত টাকা খরচা হতে পারে। এস্টিমেট একটা হিসেব 25 লক্ষ টাকা বলা হয়। দ্বিতীয় মিটিং সেই একই জায়গাতে হয়, তার ঠিক এক মাস পর সেই মিটিংয়ে প্রথমে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হয়, এবং যে দ্বিতীয় মিটিংয়ের কথা বলছি এই দ্বিতীয় মিটিংয়েই কিন্তু এই টাকাটা হ্যান্ড ওভার করা হয়েছিল কেডি সিং এর তরফে ম্যাথিউ স্যামুয়েলকে, নগদে এই টাকা দেওয়া হয়েছিল। এবং তারপরে আরো দফাতে যখন দেখা যায় যে দ্বিতীয় যখন মিটিং হয়, পরবর্তীকালে তৃতীয় মিটিং হয়, সেই সময় দুজনের উপরে স্টিং অপারেশন করা হয়েছিল, সেই র ফুটেজও দেখানো কেডি সিংকে। এবং তারপরে সেই বাজেট আরো বেড়ে যায়, কারণ তখন ম্যাথিউ স্যামুয়েলের তরফে বোঝানো হয়েছিল যে এই গোটা স্টিং অপারেশন 25 লক্ষের মধ্যে হওয়া সম্ভব নয়, সেটা বেড়ে যায় সেই সময় 80 লক্ষ টাকা। এবং এরপরে তৃতীয় এবং চতুর্থ মিটিং, অর্থাৎ মোট 4টি যে মিটিং হয়েছে তার মধ্যে প্রথম মিটিংয়ে শুধু কথা হয়েছিল, বাকি 3টে মিটিংয়ে নগদ টাকা দেওয়া হয়েছিল ম্যাথিউ স্যামুয়েলকে, এবং তা দিয়েছিলেন কেডি সিং এর তরফে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গণেশচন্দ্র এভিনিউতে অ্যালকেমিস্টের যে অফিস যেখানে আমরা আজকে গেছিলামও, সেই অফিসটি 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। সেই অফিস থেকেও মাঝে মধ্যে টাকা পার্সেলে যেত এই ম্যাথিউ স্যামুয়েলের কাছে। কখনো তিনি সেই সময় স্টিং চলাকালীন তিনি বারবার হোটেল বদলাতেন, কখনো সেই হোটেলে সেই পার্সেল যেত, কখনো কোথাও সেন্ট্রাল এভিনিউ কোথাও গাড়ি থামানো হতো, অন্য একটি গাড়ি এসে তাকে সেই পার্সেল তুলে দেওয়া হতো। অর্থাৎ বিষয় একটাই যে কেডি সিং প্রথম থেকেই জানতেন যে নারদের স্টিং কাদের উপরে করা হবে, এবং এই বিষয়টি তিনি জানার পরেও কোনো রকম ইন্টারাপ্ট করেছিলেন নাকি সেটা ম্যাথিউ স্যামুয়েলকে সেটাকে এগ্রি করেছিলেন বা অ্যাপ্রুভ করেছিলেন, সেই বিষয়টা যেমন সামনে আসে। পাশাপাশি এটাও আসে যে পুরো ফান্ডিংটা দেওয়া হয়েছিল কিন্তু কেডি সিং এর তরফে। এবং তৃতীয় যেটা পাওয়া যাচ্ছে যে তেহেলকার যে সময় তরুণ তেজপাল গ্রেপ্তার হয় সেই সময় তার কিন্তু বলা যায় যে তার শেয়ার অনেকটা কমে গেছিল, সেটাকে আরো চাঙ্গা করতে কিন্তু ম্যাথিউ স্যামুয়েলকে দায়িত্ব দেওয়া হয়েছিল একাধিক রাজ্যে এই স্টিং অপারেশন করতে হবে। তার পিছনে কারণ কি ছিল, তার পিছনে মোটিভ কি ছিল, বিভিন্ন রাজ্যে সেখানে অ্যালকেমিস্টের প্রভাব বিস্তার করা, এবং তার সেই জন্যই এই পুলিশ প্রশাসন বা বিভিন্ন প্রশাসনিক স্তরের যারা একেবারে প্রভাবশালী ব্যক্তি তাদের উপর স্টিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল ম্যাথিউকে। এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। এবং তোমাকে বলে রাখি যে অ্যালকেমিস্টের অফিস তা প্রায় 2 বছর আগে শহর কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে ছিল সবটাই কার্যত বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে 237 কোটি টাকার প্রপার্টিও কিন্তু ইতিমধ্যে অ্যাটাচ করা হয়েছে কেডি সিং এর। সুকান্ত, আমি আরো স্পষ্ট করতে চাইবো, তুমি যেমনটা বললে যে এটা ফান্ডেড বাই কেডি সিং, নারদ স্টিং এ যে টাকা দেওয়া হয় আমরা যা দেখতে পাচ্ছি স্টিং অপারেশনের জন্য সেটা কেডি সিং দিয়েছেন। কেডি সিং টাকা দিচ্ছেন যখন, তখন তো ধরে নেওয়াই যায় তিনি জানতেন যে কাদের উপরে স্টিং অপারেশন হচ্ছে। তুমি যেমন বললে একটা খসড়া লিস্ট দেখানো হয়েছিল। একেবারে যখন আমি আরো একবার ইন্টারাপ্ট করবো যে 2009 সালে তেহেলকার দায়িত্ব নিলেন কেডি সিং, পরবর্তীকালে তরুণ তেজপাল গ্রেপ্তার হলো, তখন কার্যত শেয়ার অনেকটা পড়ে যায় তেহেলকার, এবং সেই সময় তেহেলকার তরফে ম্যাথিউ স্যামুয়েলের নাম প্রোভাইড করা হয়, এবং সেই সময় ম্যাথিউ স্যামুয়েলকে রিক্রুটও করা হয়। যেটা আমরা জানতে পারছি সেই সময় লক্ষাধিক টাকা বেতন এবং একটি BMW কার তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দেওয়া হয় তাতে কিন্তু এই প্রতিশ্রুতি ছিল, সেটাও আমরা জানতে পেরেছি। এবং তোমাকে বলে রাখি সেই সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বেশ কিছু রাজ্যের প্রভাবশালীদের উপরে স্টিং করতে হবে ম্যাথিউ স্যামুয়েলকে। সেই মোতাবেক ম্যাথিউ স্যামুয়েল তার টিম বিভিন্ন জায়গাতে ঘুরেছিল। পশ্চিমবঙ্গে তার টিম এসেছিল 2014
কিছুটা আগে, অর্থাৎ সেটা 2013 ডিসেম্বর কিংবা 2014 প্রথম দিকে এই যে যাদের উপর স্টিং করা হয়েছিল নারদা কাণ্ডে, তাদের নাম সিলেকশন করা হয়েছিল কিন্তু ম্যাথু স্যামুয়েলের তরফে। কিন্তু প্রথম মিটিং যেটা হয়েছিল এই কাদাপাড়ার যে হোটেলের নাম উঠে আসছে সেই হোটেলের প্রেসিডেন্সিয়াল শুটে, সেই সময় অর্থাৎ প্রথম মিটিংয়ে তার একটা খসড়া কিন্তু কেডি সিংকে দেখানো হয়েছিল। এবং তোমাকে বলে রাখি, প্রথম সেই যে যখন যে মিটিংটা হয় সেই মিটিংয়ে ম্যাথু স্যামুয়েলের তরফে কত টাকা লাগবে, কার উপরে এইটা করাবে, কি প্ল্যানিং, সবটা কেডি সিংকে বলা হয়েছিল। দ্বিতীয় যে মিটিং, সেই দ্বিতীয় মিটিংয়ে কিন্তু কিছুটা টাকা অর্থাৎ 10 লক্ষ টাকা তাকে অ্যাডভান্স দেওয়া হয় এবং সেই সময় ঠিক হয় যে 25 লক্ষ টাকা হবে এই গোটা স্টিং অপারেশনের যে বাজেট যেটা রয়েছে সেটা। পরবর্তীকালে যেটা দেখা যায় যে কিছু সেই বাজেট অনেকটা বেড়ে যায়, 80 লক্ষ টাকা হয়ে যায়। ফলত তৃতীয় মিটিং হলো, চতুর্থ মিটিং হলো, অর্থাৎ মোট ধাপে ধাপে কেডি সিংকে জানিয়ে তার সম্মতি নিয়েই এই স্টিং অপারেশন এগিয়েছে। সত্যি বিস্ফোরক তথ্য। সুকান্ত, অনেক ধন্যবাদ। আম জনতার ভিতরেই থাকেন অসামান্য প্রতিভাধরেরা। এমনই এক প্রতিভাধর চেন্নাইবাসী লিডিয়ান নাদাস্বামী। বিশ্বের সবচেয়ে দ্রুত পিয়ানো বাজানোর দক্ষতা এই কিশোরের হাতে। এমনকি চোখ বুঝেও পিয়ানো বাজাতে পারে লিডিয়ান। এই অসামান্য দক্ষতা তাকে প্রভূত স্বীকৃতি এনে দিয়েছে। विलक्षण प्रतिभा से संपन्न लिडियन नादास्वामी दक्षिण भारतीय शहर चेन्नई से हैं। उन्हें विश्व का सबसे तेज पियानिस्ट कहा जाता है। लिडियन अपनी आंखें बंद करके भी पियानो प्ले कर सकते हैं। So one day when I was playing piano at home, unexpectedly my sister covered my face with a thick towel and then she told me to play a song. I thought, okay, I'll play a song, and I played. And then she realized, and even I realized, that I can also play blindfold, so I practiced more. उन्हें ग्लोबल रूप में प्रसिद्धि 2019 में मिली जब उन्होंने अमेरिकन टीवी शो द वर्ल्ड्स बेस्ट जीता और पुरस्कार राशि के रूप में $1 मिलियन। जब उनके आइडल AR रहमान ने उन्हें भारत का म्यूजिकल एम्बेसडर कहा। अब लिडियन बीथोवन ऑन द मून का मूनलाइट सोनाटा बजाना चाहते हैं। स्वाभिमान भारत की उपलब्धियों की कोई सीमा नहीं है। এই অনুষ্ঠানে এসেছি শুধু তার সাথে দেখা করবার জন্য, কারণ সৌমিত্রদার মৃত্যুর পর আমি একদিন পৌলমীকে বলেছিলাম যে আমি বৌদির সাথে দেখা করতে যাব। তখন বৌদি হসপিটালে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, তাই তখন আমার সাথে দেখা হয়নি। কাজে আমার খুব দেখা করাটা প্রয়োজন ছিল। অনেক দিন ধরেই পৌলমী বলে, মা খুব ভালোবাসে তোমায়, একদিন এসো দেখা হবে। এবং আজকে সেই জন্য এই অপরচুনিটিটাকে আমি মিস করতে চাইনি। আজকে আমার ভালো লাগছে এখানে দেখে যে কৌশিক থেকে শুরু করে, ব্রাত্য থেকে শুরু করে, আমাদের দেববাবু থেকে শুরু করে আরও যে সমস্ত নাম তারা বললেন, এবং ইমামির গোয়েঙ্কা থেকে শুরু করে যোগেন্দা, শুভাদা, আমাদের সাহেব থেকে শুরু করে, আমি মাস্ক পরে না সবাইকে চেনা যায় না, ঠিক জানেন তো, সবাইকে বুঝতে পারি যে তমালদা বলছিল, নাম বলছিল বলে আমি বুঝতে পারছিলাম, কারণ মাস্ক পরে ঠিক চেনা যায় না, চিনতে পারছি না কাউকে, এমন একটা অবস্থা। মানে একটু মাস্ক না খুলে দেখিয়ে দিলে বুঝতে পারছি না কে আসছে কে আসছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে আমাদের কোনোদিন পড়তে হবে এটা আমরা ভাবিনি, কিন্তু আজকে এটা আমরা সত্যিই তাই। এবং অনেক পরিচিত মানুষ ভাবে, আরে আমার নামটা বললো না, আরে আমায় দেখলো না, কি তার মানে কি অহংকার হয়ে গেছে? আরে তা নয়, দেখতেই পাচ্ছি না তো, বুঝতেই পারছি না, সবাইকে একই রকম দেখতে লাগছে। মানে আমার মনে আছে আমি যখন ইভেন যাদবপুরের MP হয়েছিলাম, আমি তখন পাঞ্জাবে যেতাম খুব, পাঞ্জাবের সব সর্দারজিকে দেখলেই আমার মনে হতো কি সব একই। আমি না বুঝতে পারতাম না, সিরিয়াস বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি সবাইকে বুঝতে পারি। তার কারণ হচ্ছে এখন ভালো করে রেকগনাইজ করতে পারি, এখন বুঝতে পারি এটা মানে এরকম হয় কখনো কখনো, সত্যি ঘটনা।